হ্যালো গুড পিপল, কটলার বাহিনীরা কি অবস্থা তোমাদের? আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমরা পড়ব মার্কেটিং এর ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার মান ব্যবস্থাপনা। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, সো তোমার বন্ধুদেরকে এখনই মেনশন করে দাও, দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো একটু জানিয়ে দাও। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের প্রতিদিন ক্লাসের মতো ভালো লাগবে। সো একটু সবাই দ্রুত জয়েন করে ফেলি, আর বন্ধুদেরকে অবশ্যই মেনশন করতে ভুলবা না। ওকে, সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আজকে আমরা পড়ব মান ব্যবস্থাপনা, মার্কেটিং ফার্স্ট পেপারের অধ্যায় 7, যেটা তোমাদের শর্ট সিলেবাসের লাস্ট চ্যাপ্টার। সো আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে, দেন আমি হচ্ছে ফার্স্ট পেপার থেকে কিছু এমসিকিউ অ্যান্ড সৃজনশীল করাবো সব চ্যাপ্টার থেকে, বোর্ড কোশ্চেন সলভ হতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা সেকেন্ড পেপারে ক্লাস শুরু করব, অ্যাজ তোমাদের হাতে বেশি সময় নেই। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ওকে, ইতিমধ্যে অলরেডি অনেকে জয়েন করছো, সো বাকিরা একটু দ্রুত জয়েন করি। আই থিঙ্ক আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, তাই না? তোমরা একটু রেসপন্স করো তো, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, এভরিথিং। হ্যাঁ, তোমরা একটু আমাকে জানাবা। ওকে, সো কটলার বাহিনীরা, কটলার বাহিনী কেন বলছি তোমরা জানো যে মার্কেটিং তোমরা যারা পড়ো তাদেরকে আমি ভালোবেসে কটলার বাহিনীটাকে, বিকজ মার্কেটিংয়ের জনক হচ্ছে যে ফিলিপ কটলার, এটা তোমাদের সবারই জানা। ওকে ওকে আচ্ছা, পিডিএফ যদি না পেয়ে থাকো তাহলে হচ্ছে যে গ্রুপে একটা মেসেজ দিতে পারো, আই থিঙ্ক সরি পেজে একটা মেসেজ দিতে পারো, দেন ওনারা হচ্ছে যে এটা সমস্যাটা সলভ করে দিবে, ঠিক আছে? অ্যান্ড আমাদের পিডিএফটা, আমাদের যে গ্রুপ আছে ফাইনাল সাজেশন এইচএসসি, ওখানে ওই গ্রুপে হচ্ছে যে সবগুলো পিডিএফ আপলোড দেওয়া আছে, বাংলা, ইংরেজি অ্যান্ড আদার্স সব সাবজেক্ট। সো ইন্ডিভিজুয়ালি কেউ যদি পিডিএফ না পেয়ে থাকো আমাদের পেজে নক দিব অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা এখন ক্লাস শুরু করব, বিকজ আমাদের এই যে আজকের যে টপিকটা, এটা আমরা দুইটা ক্লাসে শেষ করব, বিকজ একটু চ্যাপ্টারটা বড় অ্যান্ড ইম্পর্টেন্ট, জিনিসপাতি বেশি আছে। সো প্রথমে আমরা বেসিকটা একটু দেখব, দেন হচ্ছে যে আমরা এখান থেকে কীভাবে কোশ্চেন আসবে, কোন টপিক থেকে কোশ্চেন আসবে, এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর সেকেন্ড ক্লাসে হচ্ছে যে আমরা কি করব, সৃজনশীল অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস করব। ক্লিয়ার? ওকে, সো তোমরা যারা জয়েন করছো ভাইয়া, সবাই প্রত্যেকেই তোমাদের 2-3 করে বন্ধুকে মেনশন করে দাও, ক্লাসটা জমে যাক, ভরপুর ক্লাস হবে। সো জানোই তো ক্লাসে স্টুডেন্ট বেশি থাকলে ক্লাস নিতে ভালো লাগে, তাই না? ক্লাসটা জমলে বেশি ভালো লাগে। ওকে, আমরা পড়বো কি মান, তাই না? সো মান সম্মানের ব্যাপার, তোমরা যদি স্টুডেন্ট না থাকো তাহলে কিন্তু ক্লাস নিতে আমার একটু কেমন জানি লাগবে। ওকে, সাকিব মাহমুদ লেট হয়ে গেল। সাকিব, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওকে, সো দেখো যে মান ব্যাপারটা কি। মান বেসিক্যালি একটা জিনিস, যে তুমি একটা পণ্য বা প্রোডাক্ট থেকে যেই সার্ভিস বা সুবিধাটা, তুমি যেই সুবিধাটা পেতে চাও বা যে উপযোগটা পাও, এটা হচ্ছে কি মান, তুমি যেটা প্রত্যাশা করো, ঠিক আছে? আর মান এমন একটা জিনিস যেটা আমরা কি করতে পারি না বলো তো, দেখতে পারি না। এটা হচ্ছে কি, তাহলে তোমরা এমসিকিউতে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে, মান কি ধরনের গুণাবলী বা গুণ? এটা কি একটা অন্তর্নিহিত গুণ। অন্তর্নিহিত মানে কি অভ্যন্তরীণ আর কি, বুঝতে পারছো? যেটা আমরা কি বাহির থেকে দেখতে পারি না। ক্লিয়ার? ওকে, আমরা যদি ওকে, অনেকে এখনো সালাম জানাচ্ছে। ওয়ালাইকুম সালাম সবাইকে। সুমাইয়া খান বলতেছে ভাইয়া শেয়ার অ্যান্ড মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া। সো বাকিরাও সুমাইয়ার মতো বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার দিয়ে ডান লিখে ফেলো, ঠিক আছে? সো আমরা যদি একটু সংজ্ঞাটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো কি মান কি বলতো, ক্রেতাদের প্রত্যাশা পূরণ, ক্রেতাদের প্রত্যাশা পূরণ কি পূরণ কি পণ্যের সক্ষমতা, ঠিক আছে? প্রত্যাশা পূরণের পণ্য সক্ষমতা, দ্যাট মিনস তুমি কি চাচ্ছ, তোমার যে প্রত্যাশা এইটা পূরণ করতে পারাটাই হচ্ছে কি পণ্যের ক্ষেত্রে মান, ঠিক আছে? সো মান বলতে পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য সমূহকে বোঝায় যা ভোক্তা বা ক্রেতাদের চাহিদা মেটায়। এই যে আমি শুরুতে বললাম যে কি ভোক্তারা বা ক্রেতারা যা চায়, তাদের যে প্রয়োজন, হ্যাঁ চাহিদা, এইটা মেটায়, তাদের কি করে সন্তুষ্টি বিধান করে। দ্যাট মিনস কি তোমরা যা চাচ্ছ এটা দেওয়ার মাধ্যমে কি তোমাদেরকে খুশি রাখতে পারা, সন্তুষ্ট করতে পারা, হ্যাঁ, এবং যার উপযোগিতা বা কার্যকারিতা ভোগকারী ক্রেতাদের কাছে প্রত্যাশার সমান, ঠিক আছে? প্রত্যাশার সমান বা তার চেয়ে বেশি। দ্যাট মিনস তুমি যা চাচ্ছ,
আমি যদি তার থেকে বেশি দেই তাহলে কি তুমি খুশি হবা না? হ্যাঁ, অবশ্যই খুশি হবা। যেমন তোমরা হয়তো অনেকেই ভাবছিলা যে হয়তো আমরা 2-3টা ক্লাস ফ্রিতে দিয়ে দেন আমরা হয়তো পেড করে দিব অন্যদের মতো। অন্যরা কিন্তু এখনো এইচএসসি কোর্স সেল করছে, বাট আমরা এইচএসসি 24-এর জন্য ফুল কোর্সটাই কি করছি, ফ্রি করে দিছি। ঠিক আছে, সো তোমরা কিন্তু প্রত্যাশা করো নাই যে এতটা কি মানে ফ্রি পাবা। অনেকে এখনো আমাদের পেজে নক দেয় যে ভাইয়া আমি আপনাদের এইচএসসি 24-এর কোর্সটাতে ভর্তি হতে চাই। আমি পার্সোনালি আমি ওদেরকে বলি যে ভাইয়া তোমাদের জন্য এটা কি সম্পূর্ণ ফ্রিতে। সো তুমি প্রত্যাশা করছিলে যে হয়তো আমরা কিছু ক্লাস ফ্রিতে দিব, আমরা বেশি দিছি, প্রত্যাশার চেয়েও বেশি। সো এইটাই হচ্ছে কি কোয়ালিটি বা এটা কি মান। ঠিক আছে, ওকে ভাইয়া আজ অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট কমন ছিল সব। ওকে সাকিব ভাইয়া হচ্ছে যে তোমাদের এইচএসসি টেস্ট ছিল, তোমাদের সিনিয়র ভাইয়া, সে হচ্ছে যে গতকাল কি করছে জিএসটি এক্সাম দিছে, ওখানে খুব ভালো একটা এক্সাম দিছে। অ্যান্ড আজকে 7 কলেজের এক্সাম দিছে, ওখানে তার হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কমন পড়ছে, এটা সে হচ্ছে যে কমনটে জানাচ্ছে। সাকিব তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এবং জুনিয়রদের জন্য তোমার কিছু বলা থাকলে তুমি কমেন্ট করে যে ওরা দেখে নিবে। ঠিক আছে, ওকে দেন দেখো যে কি পণ্যের এই সকল গুণগত বৈশিষ্ট্যগুলো কি কি বলতো? পণ্যের সাইজ, পণ্যের ডিজাইন, ফিনিশিং, কালার, উপাদান, টেকসই ক্ষমতা ইত্যাদি। তাহলে তোমার যদি এমসিকিউতে আসে যে নিচের কোনটি পণ্যের মানের অন্তর্ভুক্ত, তাহলে পণ্যের মানের মধ্যে ভাই কি কি ইনক্লুডেড দেখো তো? পণ্যের সাইজ ইনক্লুডেড, পণ্যের ডিজাইন ইনক্লুডেড, কালার, ফিনিশিং, এরপরে কি টেকসই ক্ষমতা, এভরিথিং কি পণ্যের মানের মধ্যে অন্তর্ভুক্ত। ক্লিয়ার তাহলে? ওকে আই থিঙ্ক তোমরা সবাই ক্লিয়ার। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে এমসিকিউতে যদি আসে যে নিচের কোনটি মানের অন্তর্ভুক্ত বা মানের বৈশিষ্ট্য বা পণ্যের গুণগত বৈশিষ্ট্য, যদি তোমার এমসিকিউতে আসে ফিনিশিং, তাহলে কি তুমি পারবা? এগুলো কি করতে হবে, আমার মনে রাখতে হবে। ক্লিয়ার? তোমরা পারবা কিনা বলো? তোমরা সবাই নিশ্চয়তা দাও যে পারবো ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি পরে যেতে চাও। সো তোমার ক নাম্বারের কোশ্চেন আসতে পারে যে মান বলতে কি বুঝো? কি ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো কি মান। ক্লিয়ার? ওকে দেন আমরা চলে যাব নেক্সট টপিক, যে মান ব্যবস্থাপনা। আজকের চ্যাপ্টারটার নামই হচ্ছে কি মান ব্যবস্থাপনা। সো দেখো মান ব্যবস্থাপনা, যদি মানের সংজ্ঞাটা জানি তাহলে ব্যবস্থাপনা আমরা এমনিতেই পারবো। ব্যবস্থাপনা মানে তো বুঝোই যে সবকিছু কি করা, প্রস্তুত করা। ঠিক আছে, আমার যা কিছু লাগবে সবকিছু কি করা, একত্রিত করা, প্রয়োজন অনুসারে এগুলাকে কি করা, কোঅর্ডিনেট করা, সমন্বয় সাধন করা। ঠিক আছে, সো আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি যে কি হয়, ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কাজকে মান ব্যবস্থাপনা বলে। তাহলে আমরা মান সম্পর্কে জানলাম যে ভোক্তারা বা ক্রেতারা যা প্রত্যাশা করে তাদের অভাবটা পূরণ করার জন্য আমরা যে ইয়াটা দেই সেটা হচ্ছে কি মান। এখন দেখো এই যে মান নির্ধারণ, যে পণ্যের একটা কোয়ালিটিটা কেমন হবে এটা আমি আগে নির্ধারণ করে রাখি না, যে কিরকম প্রোডাক্ট দিব। দেখবা তুমি যখন দোকানে যাও তখন বলে যে একজন ধরো তুমি কাপড় কিনতে গেলা, তোমাকে বললে যে ভাই এই কাপড়টা সবচেয়ে ভালো, হ্যাঁ এইটা কিন্তু ভালো চলবে, আর এইটা ভাই একটু লো ক্যাটাগরি। দ্যাট মিনস কি ও কিন্তু এই প্রোডাক্টগুলোর মান আগে থেকে নির্ধারণ করে রাখছে যে এ প্লাস ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, তাই না? সো আগে থেকে কি করতে হবে, মান নির্ধারণ করতে হবে, মান সংরক্ষণ। দ্যাট মিনস কি তুমি যে মানটা নির্ধারণ করছো বা একবার যেই মানের কথা বলছো এটা কি করতে হবে, তোমার সংরক্ষণ করে রাখতে হবে এবং কন্টিনিউয়াস কি করতে হবে, মান উন্নয়নের কাজ করতে হবে। ঠিক আছে, ধরো তুমি কি প্রত্যেকবার দেখো না ফোনের ক্ষেত্রে কি হয় বলো তো, তোমার প্রত্যেকবার আপডেট আসে না? এই আপডেটটা কেন আসে? মান উন্নয়নের কারণে। ঠিক আছে, একটা প্রোডাক্টের মান উন্নয়ন করতে গেলে কি করতে হবে, তোমার প্রোডাক্টের আপডেট আসতে হবে, উন্নয়ন আসতে হবে। যেমন ধরো তোমার আইফোন 6 থেকে এখন কি 15 প্রো ম্যাক্স হয়ে গেছে, কিছুদিন পরে 16 আসবে, বা অলরেডি মনে হয় বাজারে আসে কিনা, আসতে পারে। ঠিক আছে, সো এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কি করে, মান উন্নয়নের কাজ করতে হয় এবং কি মান নিয়ন্ত্রণ। তুমি শুধু বলে গেলা যে আমি ধরো 15 প্রো ম্যাক্স আনলাম, এখন এইটার তুমি কোয়ালিটিটা যদি না ধরে রাখতে পারো, যে তুমি বললা যে আমি এই সার্ভিসগুলো অ্যাড করলাম, কিছু নির্দিষ্ট সার্ভিস অ্যাড করলাম আগেরটার সাথে, কিন্তু এগুলো যদি তোমার না টেকসই হয়, যদি না ধরে রাখতে পারো, তাহলে কি হবে না, তোমার মান ব্যবস্থাপনার এই দিকটা বঞ্চিত হবে। তাহলে তোমার মান ব্যবস্থাপনা কি থাকবে ভাইয়া, মান নির্ধারণ, মান সংরক্ষণ ও উন্নয়ন
এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যাবলী। তাহলে তোমার যদি ক নাম্বারে কোয়েশ্চেন আসে সৃজনশীলের মান ব্যবস্থাপনা বলতে কি বুঝো, পারবা না? কি করা? মান কি করা? মান নির্ধারণ, সংরক্ষণ ও উন্নয়ন, নিয়ন্ত্রণ। ঠিক আছে, ইজি তিনটা কাজ। ঠিক আছে, সংরক্ষণ ও উন্নয়ন আর মান নিয়ন্ত্রণ। ক্লিয়ার? ওকে ওকে, ফাতিহা বুশরা বলছে পারবো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফাতিহা। দেন দেখো যে মানের আসলে কি কি বৈশিষ্ট্য আছে, যে আমরা মানে একটা মানকে যদি সংজ্ঞায়িত করতে চাই, মান দেখতে কেমন। ধরো তোমাকে যদি বলে যে তোমাদের যে দেলোয়ার ভাইয়া যে রেগুলার ক্লাস নেয়, ওনার কিছু বৈশিষ্ট্য বলো বা ওনার ক্লাসের কিছু বৈশিষ্ট্য বলো, তুমি বলে দিতে পারবে না হ্যাঁ দেলোয়ার ভাইয়া এইভাবে শুরু করে বা এইভাবে পড়ায়, এগুলা দেখলেই বোঝা যাবে উনি কি দেলোয়ার ভাইয়া। সো মানের এরকম কিছু বৈশিষ্ট্য আসছে যেগুলো দেখলে আমরা বলতে পারি যে কি এগুলা মানের ফিচার বা বৈশিষ্ট্য। যেমন কি কার্য সম্পাদন, বিশিষ্টতা, হ্যাঁ নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব, মেরামতের সুযোগ, ডিজাইন। দ্যাট মিনস কি তোমার কি তুমি যে মানটা নির্ধারণ করতেছো এটা যেন কি করা যায়, এটা কার্যটা সম্পাদন করা যায়, কাজটা যেন করা যায়। হ্যাঁ, এরপরে কি বিশিষ্টতা, মানে স্পেশালিটি থাকবে, যেন গতানুগতিক না হয়। এরপরে কি নির্ভরযোগ্যতা, হ্যাঁ তুমি যেটা এনশিওর করতেছো, তুমি যেটা বলতেছো তোমার এই কথার উপর বা তোমার যে কোয়ালিটিটা এটার উপর যেন মানুষজন নির্ভর করতে পারে। স্থায়িত্ব, অবশ্যই কি হইতে হবে, টেকসই হইতে হবে মানুষজনের। হ্যাঁ, টেকসই না হলে কি করবে না, নিবে না। মেরামতের সুযোগ, ধরো তোমার কোনো একটা প্রোডাক্ট যদি মানে ধরো যে সাপোজ তুমি একটা ফোন কিনলে, একটু নষ্ট হলে তোমার কি মেরামতের সুযোগ থাকে। বাট আমরা চাইনিজ জিনিস কেন অ্যাভয়েড করতে চাই, বলে যে চাইনিজ জিনিস কি চাইনিজ মাল ওয়ান টাইম। ঠিক আছে, ওয়ান টাইম, দ্যাট মিনস এটা একবার নষ্ট হলে আর সুযোগ থাকে না মেরামত করার। ঠিক আছে, এই জন্য আমরা চাইনিজ প্রোডাক্টকে কি করে অ্যাভয়েড করার চেষ্টা করি। সো মেরামতের অবশ্যই সুযোগ থাকতে হবে, অ্যান্ড ডিজাইন থাকবে, নকশা থাকবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি মানের বৈশিষ্ট্য। সো তোমার হচ্ছে যে কি ধরো কোশ্চেনে বা হচ্ছে যে কি উদ্দীপকে বলতে পারে বা খ নাম্বারের কোশ্চেন করতে পারে যে মান বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। সো ব্যাখ্যা করলে কি করতে হবে, মানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিতে হবে, মানের সংখ্যার পাশাপাশি বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে যদি খ নাম্বারের কোশ্চেন করে। ক্লিয়ার? সো এখান থেকে সৃজনশীল আসলে তোমার মান সম্পর্কিত কোশ্চেন ক অথবা খ নাম্বারে আসতে পারে। সো ক নাম্বারে আসলে শুধু মান বলতে কি বুঝো এটা লিখবা, আর খ নাম্বারে আসলে মানের বৈশিষ্ট্য সহ উল্লেখ করে দিবা। ক্লিয়ার? ওকে, দেন দেখো আমরা কি করব। ওকে গাইস, তোমরা জানো যে তোমাদের এইচএসসি এক্সাম একদম নিকটে। সো এইচএসসি পরে তোমাদের অ্যাডমিশন, তোমাদের সিনিয়র ভাইরা মাত্রই শেষ করলো। সো তোমরা যারা অ্যাডমিশন নিয়ে কনসার্ন, তারা পেজে নক দিয়ে কি করতে পারো, বিস্তারিত জেনে নিতে পারো। অ্যাডমিশন যাদের টার্গেট ডিইউ, তারা ডিইউতে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, এবার দেখো আমরা পড়ব মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। মানে আমরা একটা মান নির্ধারণ করতে গেলে কি 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 মানে উপাদানগুলো আমাদের এই মান নির্ধারণে কি করে, প্রভাব বিস্তার করে, এগুলো একটু দেখব। ওকে, দেন দেখো যে বর্ণিত মানের নিশ্চয়তা। দ্যাট মিনস কি আমি তোমাকে হ্যাঁ যেই কথাটা দিচ্ছি কথাটা রাখতে পারা, ওয়াদাটা রাখতে পারা। এই যে বর্ণিত মানের নিশ্চয়তা, আমি তোমাকে বললাম শুধু ফাপড়ের উপর ফাপড়, বাট তুমি প্রোডাক্ট নিয়ে দেখলা যে ওই যে দেখবা তুমি যখন কাপড় কিনতে চাও, ভাই এইটা একদম গ্যারান্টি, রং গ্যারান্টি, কিচ্ছু হবে না, উঠবে না। এরপরে তুমি যেদিন ফার্স্ট ধুইতে দিলা অথবা ধুও না, তুমি কাপড়টা পুরো বাইরে গেছো, ঘামায় গেছো, দেখলো যে তোমার গা দিয়ে একদম ওই কাপড়ের রং ধুয়ে দিয়ে পড়তেছে। সো এরকম হইলে কি করবে না, মানুষ কি করবে না, তোমাকে বিশ্বাস করবে না, তোমার মানের নিশ্চয়তাটা থাকলো না। আর তোমরা তো জানো যে মার্কেটিং এর মূল কথা হচ্ছে কি, ভোক্তায় রাজা। এটা জানো না যে কনজিউমার ইজ দ্য কিং, ভোক্তায় রাজা। সো ভোক্তাদেরকে ভাই খুশি রাখার জন্য যা যা করা দরকার তোমার তাই করতে হবে। ঠিক আছে, সো মানের নিশ্চয়তা দিতে হবে। মূল্য, প্রাইসিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই যে দেখো যে ঊর্ধ্বগতির যেই বাজার মূল্য, এখানে কি আমাদের প্রাইসিংটা অনেক বেশি ম্যাটার করে। এই জন্য আমার মূল্যটা কি হইতে হবে, যেন অ্যাফোর্ড করতে পারে, মানে তোমার ক্রেতারা যেন এই মূল্যটা দিতে রাজি থাকে। তুমি যেই সেবাটা দিবা ব্যবহারের জন্য উপযুক্ত। ধরো তুমি এমন একটা কোয়ালিটি বললা যেটা মানুষজন ব্যবহারই করতে পারবে না, তাহলে হইতে হবে না। কি করতে হবে, ব্যবহারের জন্য উপযুক্ত হইতে হবে এবং সমর্থনযোগ্য মনস্তাত্ত্বিক প্রভাব। তুমি এমনভাবে কোয়ালিটিটা বলবা বা কোয়ালিটিটা দিবা যেটা কি মানুষ যেন আকৃষ্ট হয়। মানুষ কেন ভাই আইফোন কিনতে চায়, মানে বাজারে এত ফোন থাকতে মানুষের মানে ফ্যাসিনেশনে কেন আইফোন, বিকজ ওরা যে কোয়ালিটিটা দেয়, ধরো যে ক্যামেরার কোয়ালিটি অ্যান্ড আদার্স, এটা মানুষকে কি করে মানে মেন্টালি ওদেরকে কি একটা পশ পশ ভাব দেয়, তাই না? ওদের প্রাইসিংটা এমনভাবে করছে, হ্যাঁ, এবং হচ্ছে কোয়ালিটিটা এরকম হাই যে মানুষ আইফোন কিনলে মনে করে হ্যাঁ
হি ইজ বড় লোকস, ঠিক আছে। ওকে, সো তোমার এখান থেকে তেমন মানে কোশ্চেন আসার মতো কিছু নাই, বাট হচ্ছে কি যদি আসে এমসিকিউতে আসতে পারে যে মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান নিচের কোনটি, তখন কি মূল্য, ব্যবহারের জন্য উপযুক্ত, এগুলো একটু দেখবা, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না। আমি কিন্তু বলে দিচ্ছি যে কোন টপিকটা ইম্পর্টেন্ট বা কোন পার্টটুকু ইম্পর্টেন্ট, সো এটা ওইভাবে দাগায় রাখবা, ক্লিয়ার? ওকে, ওকে দেখো এরপর কি মান নির্ধারক বা উপাদান, মানে হচ্ছে কি কোন কোন উপাদানগুলো কি করে মান নির্ধারণে আমাদেরকে সহায়তা করে, ঠিক আছে। পণ্যের নকশা, মানের প্রতিফলন, সহজলভ্যতা, হ্যাঁ সহজ ব্যবহারযোগ্যতা, সরবরাহের ধরন, বিক্রয়োত্তর সেবা, ঠিক আছে। দ্যাট মিনস কি তোমার পণ্যের নকশাটা কেমন হবে, কি ডিজাইন করতে চাও, মানুষজনের কি চাহিদা, এগুলো কি করতে হয় আমাদের ভাবতে হয় আগে, ঠিক আছে। এরপর কি মানের প্রতিফলন, তুমি যে কোয়ালিটিটা দিতে চাচ্ছ এইটা আসলে কত টাকা ইফেক্ট ফেলবে, হ্যাঁ এটার ফিডব্যাকটা কি হবে। এরপর কি সহজলভ্যতা, যেন কি হয় সহজেই এটা বাস্তবায়নযোগ্য হয়, ক্রেতারা যেন সহজেই পায়। এটা হইতে পারে প্রাইসের দিক থেকে, এটা হইতে পারে যে তুমি মানে কি বলে পণ্যটা পরিবহনযোগ্যতার দিক থেকে, ঠিক আছে। এরপরে সহজে ব্যবহারযোগ্যতা, সহজে যেন ব্যবহার করতে পারে। সরবরাহের ধরন, এই যে সহজেই যেন কি মানুষজন সহজেই তার কাছাকাছি জায়গা থেকে কি করতে পারে পণ্য কিনতে পারে। দেখবা যে প্রোডাক্টগুলা, হ্যাঁ যে প্রোডাক্টগুলো আউটলেট বেশি, এই প্রোডাক্টগুলো কি হয় মানুষজন সহজে কিনতে পারে, তাই না। বাট যেই ধরো তুমি একটা প্রোডাক্ট চুজ করছো, এইটার আউটলেট বা দোকান শুধু ঢাকাতে আছে, তাহলে তুমি নারায়ণগঞ্জ থেকে বা রাজশাহী থেকে এই প্রোডাক্টটা কিনতে পারবা না। এর জন্য কি করতে হবে সরবরাহের ধরন এবং পরিবহন, এগুলো সবকিছু মাথায় রাখতে হবে। বিক্রয়োত্তর সেবা মানে কি বিক্রয় পরবর্তী সেবা। এই যে ফোনের ক্ষেত্রে বলো না যে 2 বছরের ওয়ারেন্টি, 2 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি এটা কি করব, এটা সার্ভিসিংটা ফ্রি করে দিব, এটাই হচ্ছে কি বিক্রয়োত্তর সেবা। সো এই জায়গা থেকে আসলে তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, ইম্পর্টেন্ট ইয়াগুলো হচ্ছে নিচে আসতেছে, হ্যাঁ আমাদের সৃজনশীলের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, ক্লিয়ার? ওকে, দেখো মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। সো মান ব্যবস্থাপনা আসলে কি কি বৈশিষ্ট্য আছে এটা আমরা একটু দেখব। ওকে, দেখো মান ব্যবস্থাপনা, সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি, দেখো আধুনিক দর্শন, মানে তোমার চিন্তা ভাবনা হইতে হবে কি আধুনিক, আপ টু ডেট থাকতে হবে। মানুষজন এখন কি চাচ্ছে, কোনটা ট্রেন্ডিং এ আছে, এই জিনিসগুলো আমাদের কি রাখতে হবে মাথায় রাখতে হবে পণ্য ডিজাইনের ক্ষেত্রে বা মান নির্ধারণের ক্ষেত্রে। যেমন ওই যে এখন কি ঈদের যেটা লাস্ট ঈদের যে ইয়াটা হয়েছে কি টেডি শার্ট, হ্যাঁ আবার হচ্ছে যে ওই যে চুমকিওয়ালা হচ্ছে কি পাঞ্জাবি, যেটা পাঞ্জাবির ক্ষেত্রে ভাই সব ছেলেরাই ওইটা ইয়া করতেছিল যে ওই যে চুমকিওয়ালা কি বলে সিকোয়েন্সের পাঞ্জাবি, ঠিক আছে। সো এগুলা সো ট্রেন্ডিং এর প্রতি মাথায় রাখতে হবে। গ্রাহক সন্তুষ্টি বিধান, তুমি যে ডিজাইনটাই করতে চাও গ্রাহকরা যেন হ্যাপি থাকে, এই দিকটা খেয়াল রাখতে হবে। দেন কি মানে ধারাবাহিক উন্নয়ন, ওই যে বলো না আপডেট আসে, ফোনে আপডেট আসে বা প্রত্যেকবার দেখবে যে ফোনের সিরিজ, হ্যাঁ iPhone 6, iPhone 7, iPhone 8, iPhone 9, 10, 11, 12 Pro Max, হ্যাঁ কি ডে বাই ডে আপডেট হচ্ছে। মান, ডিজাইন, স্থায়িত্ব ইত্যাদি বিষয়কে বিবেচনা করা, গ্রাহক সেবা প্রদান, দক্ষতার উপর গুরুত্ব আরোপ, মানে এগুলো হচ্ছে কি অতটা মানে এখানে কোশ্চেন আসার মতো হচ্ছে যে এমসিকিউ যদি আসে ওইরকম ইম্পর্টেন্ট না। বাট হচ্ছে তুমি যখন সামগ্রিকভাবে সৃজনশীল লিখবা তখন তুমি যদি জানো যে সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য কি কি, তখন তুমি কি করতে পারবা এগুলা ইনক্লুড করে দিতে পারবা এই পয়েন্টগুলা, তখন তুমি ফুল মার্কস পাবা, ঠিক আছে। ওকে, ওকে দেখা যায় মান ব্যবস্থাপনার পূর্ব শর্ত, তুমি যে মানগুলাকে ইয়া করবা এটা কিভাবে করবা, এটা পূর্ব শর্ত কি মান নির্ধারণ করার, হ্যাঁ বা মানগুলাকে তুমি ঠিক করার। সো আগে আমাদের দেখতে হবে যে কৌশলগত অঙ্গীকার, হ্যাঁ যা আসলে আমি যেই মানটা নির্ধারণ করছি বা মানটা দিতে যাচ্ছি এইটা করার মতো আমার কি যান্ত্রিক সক্ষমতা আছে কিনা, কৌশলগত প্রযুক্তিগত সক্ষমতা আছে কিনা, কর্মীরা আসলে অতটা দক্ষ কিনা, এরপরে কি উপকরণের প্রাপ্যতা, হ্যাঁ ওই তোমার যে উপকরণগুলো লাগবে এগুলো আছে কিনা, দলীয় মতবাদ, আধুনিক প্রযুক্তি, হ্যাঁ। সো এই সবগুলো কি আমি যখন একটা কাজের কথা বলবো বা আমি তোমাদেরকে ধরো যে বললাম যে আমি তোমাদেরকে A+ 100% গ্যারান্টি
পাওয়াই দিব। 100% গ্যারান্টি A+ পাওয়া দিতে হলে কি করতে হবে, আমাদের হলে গিয়ে তোমাদের এক্সামটা দিয়ে দিতে হবে, অথবা প্রশ্নটা ফাঁস করে তোমাদেরকে দিয়ে দিতে হবে। কারণ গ্যারান্টি দেওয়ার এখানে কোনো চান্স নাই। তুমি যেরকম পড়ছো বা তোমার যতটুকু হচ্ছে কি কোয়ালিটি অ্যান্ড হচ্ছে কি তোমার পরিশ্রম করার সক্ষমতা, এইটা তো আমি ভাই 1 মাসে চেঞ্জ করাই দিতে পারবো না, তাই না? সো এখানে তোমার কি দেখতে হবে যে কতটুকু আসলে সম্ভাব্য, হ্যাঁ ক্ষমতা আছে, কতটুকু সম্ভব এটা দেখতে হবে, মেশিন চালানোর জ্ঞান, মানে তোমার এই সবগুলা মানে তোমার সামগ্রিক সক্ষমতা কি কি এটা দেখতে হবে। হ্যাঁ, ওকে। কার্যাবলীগুলো সেম ওইটার মতো, এটা জাস্ট তুমি চোখ বুলাইলে হবে। এটা আমার এখানে আসলে পড়ানোর কিছু নাই, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলোতে চলে যাবো এখন। ওকে, এবার দেখো মান ব্যবস্থাপনার নীতি। মান ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি জিনিস আমাদের গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে কি গ্রাহক সন্তুষ্টি, কর্মী সংশ্লিষ্টতা, ধারাবাহিক উন্নয়ন। এই 3টা জিনিস হচ্ছে কি মান ব্যবস্থাপনা নীতি। তোমার এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি মান ব্যবস্থাপনা নীতি, গ্রাহক সন্তুষ্টি, কর্মী সংশ্লিষ্টতা। মানে প্রথম হচ্ছে যে গ্রাহক সন্তুষ্ট হইতে হবে, এরপরে তুমি যে কাজটা করতে চাও এটার সাথে কর্মীরা কি করতে হবে, যুক্ত থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে, ক্লিয়ার? এবং ধারাবাহিক উন্নয়ন, ডে বাই ডে কি করতে হবে, আপডেট করতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো এখান এই যে এই চ্যাপ্টার থেকে আমাদের কোথায় থেকে আসলে কোয়েশ্চেন হইতে পারে বা সৃজনশীল হইতে পারে, এটা হচ্ছে যে এখান থেকে, ঠিক আছে? সো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হবে। সো তোমরা একটু এটাকে দাগায় রাখবে, ইম্পর্টেন্ট দিয়ে রাখো, হচ্ছে কি স্টার সাইন দিয়ে রাখো, ঠিক আছে? যে নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ, ঠিক আছে? নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ এখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসবে আমি একদম ডিটেলস বলে দিব, ঠিক আছে? আচ্ছা, অপূর্ব বলতেছে ভাইয়া মার্কেটিং 1-2 চ্যাপ্টার হয়ে গেছে বাট আমি পাই নাই। সো এই জন্যই ভাইয়া আমি বলি তুমি যখন ক্লাসগুলো করবা তোমার বন্ধুদেরকে মেনশন দিবা বা শেয়ার করে রাখবা, তোমার টাইম লাইনে শেয়ার করে দিলে হবে কি তুমি তোমার বন্ধুরা কোনো কোনো সময় এই ক্লাসটা দেখে নিবে, এবং তারা যখন শেয়ার করে নিজেদের টাইম লাইনে রাখবা তোমার প্রয়োজন অনুসারে তুমি কিন্তু ক্লাসগুলো পাবা, ঠিক আছে? সো অপূর্ব ক্লাসগুলো হচ্ছে তুমি পাবা, আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে ওখানে সবগুলা ক্লাস আছে। হ্যাঁ, সো আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাও, ওই যে গুগল ফর্মটা ফিল আপ করো, তাহলে হচ্ছে কি তোমরা পেয়ে যাবা। আর তোমরা যারা পিডিএফটা পেতে চাও সো তোমরা হচ্ছে লাইকটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, ওকে? ওকে, সো এখন দেখো এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। এখানে হচ্ছে কি বলছে, নিম্নমানের পণ্য উৎপাদনের কারণগুলা কি কি, ঠিক আছে? কয়টা কারণ হইতে পারে এখানে নিম্নমানের পণ্য উৎপাদনের? দুইটা বেসিক্যালি কারণ হইতে পারে। একটা হচ্ছে যে কি মানে আমরা আমাদের অজান্তে বা অনিয়ন্ত্রণযোগ্য কিছু কারণ, আর কিছু আছে যে চাইলেই নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ, এই কারণগুলা। সো আমরা একটু দেখবো, বিস্তারিত পড়বো, ঠিক আছে? সো বিস্তারিত পড়তে গেলে আমরা প্রথমে দেখবো যে আমরা বলতেছি কি নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ। তোমার সৃজনশীল এইভাবে কোশ্চেন আসবে যে ধরো জনাব রহিম, হ্যাঁ, ধরো যে XYZ কোম্পানির মালিক, সে হচ্ছে কি করে গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত, তার ইদানিং তার কিছু কাপড় অজানা কারণে বা দৈবচরিত কারণে, ঠিক আছে? দৈবচরিত, হ্যাঁ, দৈবচরিত কারণে কি হচ্ছে কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যাশিত কোয়ালিটি অনুযায়ী আসতেছে না। এটা তাহলে পণ্য উৎপাদনের বা নিম্নমানের পণ্য উৎপাদনের কোন ধরনের কারণ? তোমার গ নম্বরের প্রশ্ন আসবে যে জনাব রহিমের XYZ কোম্পানির পণ্য যে নিম্নমানের উৎপাদন হচ্ছে এটা তাহলে কোন ধরনের কারণ, ঠিক আছে? কোন ধরনের কারণ ভাইয়া? দৈবচরিত কারণ। দৈবচরিত মানে কি ভাইয়া? মানে হচ্ছে কি যেগুলা অনিরূপণযোগ্য, ঠিক আছে? তাহলে দেখো এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবো, দৈবচরিত কারণ, ঠিক আছে? সো দেখো অনিরূপণযোগ্য বা অজানা কারণে যখন পণ্যের মান নিম্নমানের হয় তখন তাকে কি বলে? মান কি নিম্নমান হওয়ার দৈবচরিত কারণ। তোমার যদি তাহলে ক নাম্বারের কোশ্চেন আসতে পারে, এখান থেকে আসবে, আমি বলে দিচ্ছি ভাইয়া যে দৈবচরিত কারণ বলতে কি বুঝো বা দৈবচরিত বলতে কি বুঝো। তাহলে দৈবচরিত বলতে কি ভাইয়া? যখন অনিরূপণযোগ্য বা অজানা কারণে পণ্যের মান নিম্নমানের হবে তখন এটাকে কি বলতেছি ভাইয়া? দৈবচরিত কারণ। ক্লিয়ার? ওকে, সবাই বুঝছি ভাইয়া? সবাই এই একটু রেসপন্স করো তো, বুঝছো কিনা সবাই? সবাই বলো যে দৈবচরিত কারণটা বুঝছো কিনা। দৈবচরিত কারণটা কি? যখন একটা পণ্য মানে অজানা কারণে বা অনিরূপণযোগ্য কারণে কি হয়? নিম্নমানের হয়, তখন এটাকে কি বলতেছি? দৈবচরিত কারণ। ওকে,
সবাই একটু কমেন্ট করি ভাইয়া সবাই। ওকে, সুমাইয়া খান বুঝছে। ওকে, থ্যাংক ইউ সুমাইয়া ফর ইউর রেসপন্স। ওকে, তাহলে দেখো এই দৈবচরিত বা অজানা অনেকগুলো কারণ আছে। এই দৈবচরিত কারণকেও আমরা আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি, ঠিক আছে। সো সাধারণত তোমার কি হয় না বলতো, দৈবচরিত কারণে যে নিম্নমানের হয় এটা খুব বেশি পার্থক্য হয় না, ঠিক আছে। একটু আমরা পড়ি যে দেখো এই কারণগুলো কি উপর কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে। তবে এই কারণে পণ্যের মান খুব বেশি নিম্নমানের হয় না। এখান থেকে তোমার দুইটা এমসিকিউ, ঠিক আছে, দুইটা এমসিকিউ ভাই আমি বলে দিচ্ছি কি এমসিকিউ। তোমার বলতে পারে যে পণ্য নিম্নমানের হওয়ার কোন কারণগুলোতে কি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকে না। তাহলে দেখো এই কারণগুলোর উপর কি কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাহলে কোন কারণগুলো দৈবচরিত কারণ, ঠিক আছে। তাহলে তোমার যদি কোশ্চেন আসে যে পণ্য নিম্নমানের হওয়ার হ্যাঁ কোন কোন কারণটাতে কি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকে না, কোন কারণ ভাইয়া, দৈবচরিত কারণ। অথবা বলতে পারে যে কোন কারণে হ্যাঁ পণ্য বেশি একটা নিম্নমানের হয় না, ঠিক আছে, খুব বেশি নিম্নমানের হয় না, তাহলে কোন কারণে, দৈবচরিত কারণে। ক্লিয়ার? ওকে, এরপর দেখো কোন ক্ষেত্রে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে মানে সামান্য পার্থক্য দেখায়। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে যে কোন কারণে পণ্যের কি উৎপাদনে সামান্য পার্থক্য দেখা দেয়। সো এই যে তুমি যে দুইটা বা তিনটা লাইন দেখলে এখান থেকে কিন্তু এমসিকিউ তোমার এইভাবে আসতে পারে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিছে, একই রঙের কাপড় উৎপাদন করলেও রঙের মধ্যে কিছুটা তারতম্য দেখা দেয় বা পার্থক্য দেখা দেয়। ক্লিয়ার? ওকে, সো আমরা দেখবো যে দৈবচরিত কারণগুলা কি কি। প্রথমে আমরা দেখতেছি যে শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য, ঠিক আছে, শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য। ধরো যে একই অফিসে হ্যাঁ একই কাজের জন্য দুইজন কর্মী নেওয়া হয়েছে, ঠিক আছে। এখন তাদের ইন্টারপার্সোনাল যে স্কিলগুলা বা ব্যক্তিগত যে দক্ষতা এটা তো দুইজনের কি সমান হবে না, একজনেরটা কি হইতে পারে এইদিক ওইদিক হইতে পারে। সো এই জন্য কি হয়, সো শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য এটা কি করা যায় না, সহজেই নিরূপণ করা যায় না, ঠিক আছে। ধরো দুইজনই বস লেভেলের কিন্তু বেসিক তো কিছু পার্থক্য থাকে, ব্যক্তিগত পার্থক্য, ন্যাচারাল পার্থক্য, ঠিক আছে। সো তোমার যদি এমসিকিউটা আসে যে শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য এইটা কোন ধরনের কি পণ্য নিম্নমান হওয়ার কোন ধরনের কারণ ভাইয়া, দৈবচরিত কারণ, অনিরূপণযোগ্য বা অজানা কারণ। ক্লিয়ার? অথবা তোমার এমসিকিউতে এইভাবে আসতে পারে যে নিচের কোনটি কি পণ্য নিম্নমান হওয়ার দৈবচরিত কারণ। তাহলে কি শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার অভাব। ক্লিয়ার? ওকে, স্টুডেন্টস এত কম কেন? এই যে তোমরা যে শেয়ার করো না, মেনশন করো নাই, এই জন্য স্টুডেন্টস কম। আর হচ্ছে যে ফাইন্যান্স হওয়ার কথা ছিল, ফাইন্যান্সের ওইটা তো আমরা আপডেট করে দিছি, আমাদের তো ডেইলি আপডেট যায়, তোমরা পেজ থেকে হয়তো দেখছো। ফাইন্যান্স হচ্ছে যে নেক্সট উইক থেকে হবে, ঠিক আছে। আমার হচ্ছে মার্কেটিংটা এখন শেষ করে দিব, তোমাদের ফাইন্যান্সের যে বাহাবায়া উনি একটু অসুস্থ, হ্যাঁ এই জন্য আর কি। ওকে ওকে, দেন দেখো যে কি হবে। আর এই ক্লাসটা কিন্তু ভাইয়া তুমি 24 হোক 25 হোক সবাই করতে পারবা এই ক্লাসগুলো, বিকজ তোমাদের 24-এর যে সিলেবাস 25-এরও কি সেম সিলেবাস। সো তুমি তোমার সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে একসাথে ক্লাসটা করতে পারবা। ওকে, ওকে, শেয়ার প্লাস মেনশন তো করছো, তুমি করছো, একজন বাকিরা করে নাই, এই জন্যই কম। ওকে দেখো, দেন দেখো যে কি তাহলে শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য এটা কি ভাইয়া, দৈবচরিত কারণ বা অজানা কারণ বা অনিরূপণযোগ্য কারণ, ঠিক আছে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে সকল উপাদান জড়িত তার মধ্যে শ্রম অন্যতম, তবে শ্রম প্রদান নিয়োজিত শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে এটা তো জানোই যে এক একজন কর্মীর এক এক রকম দক্ষতা, তাই না? ওকে, এরপরে দেখি যে যন্ত্রপাতির অন্তর্নিহিত কারণ মানে কি ভাইয়া, অভ্যন্তরীণ সমস্যা, অভ্যন্তরীণ বাহ্যিক কোনো সমস্যা না, মানে চোখে পড়ার মতো না, অভ্যন্তরীণ সমস্যা, ঠিক আছে। যেমন দেখো কি বলছে, একই যন্ত্রপাতির সাহায্যে উৎপাদিত সকল পণ্য একই রকম হওয়ার কথা, তাই না? ধরো যেমন কি তুমি আমার যতগুলো মার্কেটিং ক্লাস করবা, তোমার কি মানে তোমার প্রত্যাশা এরকম যে ভাইয়া প্রত্যেকদিন একই রকম পড়াবে,
তাই না, একই রকম পড়াবে, হ্যাঁ একই রকম জোস করে পড়াবে, কিন্তু দেখবা যে কি হবে না, আমার ক্লাসে তোমার প্রত্যেকদিন ভালো লাগবে না। কেন লাগবে না? ধরো একদিন আমার খুব মন খারাপ, কোনো একটা কিছু হয়েছে, বাট এটা তো আমি তোমার দেখাইতে পারতেছি না বা তুমি বুঝবা না, তাই না? সো যন্ত্রপাতিরও সেম, যদি যন্ত্রপাতির অভ্যন্তরীণ কোনো সমস্যা হয় যেটা দেখা যায় না, হ্যাঁ, সো ওই কারণে কি হতে পারে, পণ্যের কোয়ালিটি ফল করতে পারে, ঠিক আছে? বা ধরো ওই যে দেখবা যে একই মেশিন দিয়ে বের হয়েছে প্রিন্ট, তোমরা কখনো প্রিন্ট করতে গিয়ে সমস্যায় পড়ছো কিনা আই ডোন্ট নো, বাট প্রিন্ট করতে গেলে দেখবা যে ধরো তুমি 10 কপি প্রিন্ট দিছো, সব ঠিক আছে, 2টা কপি নষ্ট হয়েছে, ঠিক আছে, যে কালার এদিক ওদিক হয়ে গেছে। এটা কেন হয়েছে? এটা এই যন্ত্রপাতির অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ কারণ। কিন্তু হওয়ার কথা কি ছিল, একই মেশিনে সবগুলো তো সেম হওয়ার কথা, তাই না ভাইয়া? বাট হয় না, ঠিক আছে? ওকে, তাহলে তোমার কি কি পাইলা ভাইয়া? শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার অভাব, যন্ত্রপাতির অন্তর্নিহিত কারণ, এগুলো হচ্ছে কি দৈবচয়িত কারণ। ওকে, দেন দেখো যে আকস্মিক দুর্ঘটনা, ঠিক আছে, এটা কি করা যায় না, আকস্মিক দুর্ঘটনা, হঠাৎ যদি কোনো ধরনের দুর্ঘটনার কারণে যদি কি হয় উৎপাদন পণ্যের মান বা কোয়ালিটি ফল করে, এটা তো তুমি মানে কি করতে পারবে, সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই না? এটা তো তুমি আগে থেকেই জানতা না, এটা তো অজানা কারণ, অনিরূপণযোগ্য, তাই না? সো তোমার যদি ধরো সৃজনশীলে কিভাবে কোশ্চেন আসবে, বলবে যে জনাব রহিম কি গার্মেন্টস ব্যবসায়ের সাথে জড়িত, তার হচ্ছে কি তার কোম্পানিতে বা গার্মেন্টসে কি হয়, হঠাৎ করে আগুন লেগে যায়, এই কারণে কি হয় যে পণ্যের উৎপাদন মান কমে যায়। তাহলে এটা কোন ধরনের সমস্যা ভাইয়া? দৈবচয়িত কারণ। দৈবচয়িত কারণের মধ্যে আবার কোন ক্যাটাগরি ভাইয়া? আকস্মিক দুর্ঘটনা, হঠাৎ করে আগুন লেগে গেছে, তাই না? এখন এরকম যদি বলে যে জনাব রহিম গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, সে অনেক ধরনের কর্মী বা অনেক ধরনের তার প্রতিষ্ঠান অনেক ধরনের কর্মী কি করে কাজ করে, সো এক একজনের কর্মদক্ষতা এক এক রকম, ঠিক আছে? এই জন্য কি হয়, পণ্যের মান বা কোয়ালিটি কি হয়, নিম্নমানের হয়। তাহলে এটা কোন ধরনের কারণ? এটা শ্রমিক কর্মীর কর্মদক্ষতার অভাব। ক্লিয়ার? সৃজনশীল এভাবে আসবে। প্রযুক্তিগত ত্রুটি, এটা অনেকটা মেশিনের ত্রুটিটার মতে, যে কি তোমার যদি প্রযুক্তিগত যদি কোনো ভুল হয় বা প্রবলেম থাকে, তাহলে কি হবে, পণ্যের মান ফল করবে। ক্লিয়ার? ওকে, দেন দেখো ওকে, এতক্ষণ দেখলাম কি অজানা কারণগুলা, ঠিক আছে, অজানা কারণগুলা। এখন দেখবো কিছু হচ্ছে যে জানা কারণ, মানে কি কারণে ভুলগুলা হচ্ছে, আমরা চাইলে এগুলো কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আগের যে কারণগুলা দেখলাম পণ্য নিম্নমানের হওয়ার, এগুলা কি আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি না, বাট এখন যে কারণগুলো দেখবো, যেগুলোকে বলতেছি হচ্ছে কি আরোপিত কারণ, আরোপিত কারণ, সেগুলা কি করতে পারে, আমরা চাইলে, কর্তৃপক্ষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে? ওকে, সো কি কি ভাইয়া আমি একটু দেখি। সো অদক্ষ শ্রমিক কর্মী, সো অদক্ষ শ্রমিক কর্মী তুমি যখন নিয়োগ দিবা, তখনই তো তুমি এই সমস্যার সমাধান করতে পারো। তুমি দক্ষ ছাড়া কাউকে নিবা না, তাহলে এটা কি হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার, তুমি কি করবা, নিম্নমানের প্রোডাক্ট যদি উৎপাদন করতে না চাও, তাহলে কি কোয়ালিটি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। সো এটা তো তুমি তো যখন যন্ত্রপাতি কিনবা, তখনই তুমি কি করবা, বা তোমার যদি কি মেশিনে কোনো সমস্যা থাকে, তুমি এটা আগেই সলভ করে নিবা। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতেছো? এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই বুঝছো কিনা একটু জানাও। সবাই এটা বুঝতেছো কিনা, এখানে কি টাইপ কোশ্চেন আসবে বুঝছো কিনা। এরপর কি নিম্নমানের কাঁচামাল ব্যবহার, তুমি যদি কাঁচামাল ব্যবহার করো খারাপ, তোমার প্রোডাক্ট উৎপাদন হবে খারাপই, তাই না? সো তোমার কি করতে হবে, নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা যাবে না। তুমি চাইলে কি করতে পারো, এই সমস্যাটা সমাধান করতে পারো। কর্তৃপক্ষ চাইলেই এই সমস্যা নিম্নমানের কাঁচামাল ব্যবহার না করে ভালো মানের কাঁচামাল ব্যবহার করবে, কিন্তু কি করতে পারে না, কর্তৃপক্ষ চাইলেই যে হঠাৎ করে যে আগুন লেগে যাবে, এটা তো সে আগে থেকে জানতে পারে না, তাই না? বা কি ভূমিকম্প হবে, এটা তো সে জানতে পারে না। এজন্য যেই জিনিসগুলো সে আগে থেকে জানতে পারে না বা চাইলেই সমাধান করতে পারে না বা নিয়ন্ত্রণ করতে পারে না, সেগুলোকে বলতেছে কি অনিয়ন্ত্রণযোগ্য বা অজানা কারণ। আর যেগুলো চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে, সেগুলোকে বলতেছে কি আরোপিত কারণ, আর ওগুলো কি দৈবচয়িত কারণ। ক্লিয়ার?
ওকে, দেন দেখো যে কি ওকে, এইটা হচ্ছে যে বাচ্চা কাচ্চারা তোমরা যারা অ্যাডমিশন দিবা ভাই এইচএসসির পরে আমাদের টার্গেট কি ঢাবি, তাই না? তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, সো তোমরা যারা ঢাবি স্বপ্ন পূরণ করতে চাও, ঢাবিতে ভর্তি হতে চাও, তাদের জন্য হচ্ছে আমরা আগে থেকে কোর্স প্ল্যান করে রাখছি। তোমরা কি করতে পারো, ঢাবি যে আইসিইউ ব্যাচ এখানে ভর্তি হয়ে যেতে পারো, এবং কোর্স ফি মাত্র 2999 টাকা। সো আরো বিস্তারিত জানতে পেজে নক দিবা তোমাদের যাদের আগ্রহ আছে। কারণ কি, তোমরা যারা আগে আগে ভর্তি হবা তারা আগে আগে শুরু করতে পারবা, বিকজ তোমার অ্যাডমিশনের জন্য কিন্তু ভাইয়া সময় থাকেই কি 2-2.5 মাস 3 মাস, অনেক কম সময় থাকে। সো পরে শুরু করলে তোমরা অনেক পিছাই যাবা, ঠিক আছে? সো এবং প্রত্যেকটা ক্লাস এখানে দেখো তোমাদের রিটেন, যেহেতু ঢাবিতে রিটেন আছে, এমসিকিউ রিটেনের জন্য আলাদা আলাদা ক্লাস হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো যে গতানুগতিক উৎপাদন পদ্ধতির ব্যবহার, আরেকটা কি নিম্নমানের পণ্য হওয়ার যে কারণগুলো আমরা দেখতে পারি বা আরোপিত বা কি নিরূপণযোগ্য কারণ, এগুলো হচ্ছে কি গতানুগতিক পদ্ধতির ব্যবহার। তুমি যদি কি আধুনিক পদ্ধতি ব্যবহার না করে গতানুগতিক পদ্ধতি ব্যবহার করো, অবশ্যই পণ্য নিম্নমানের হবে, তাই না? যেমন ধরো তুমি যদি আমি যদি এই ক্লাসটা হোয়াইট বোর্ড নিতাম বা ব্ল্যাক বোর্ডে নিতাম, তাহলে তুমি এখন যে সুবিধা, আমি তোমাকে স্লাইডে সব এই যে লিখে দেখাইতে পারতেছি, পিডিএফটা তোমাকে দিয়ে দিতে পারতেছি, এই সুবিধাটা পাইতা না। তো আমি এখানে কি করতাম, হয়তো সব লিখতেও পারতাম না। এই একটু ক্লাসের মধ্যে কি সব লেখা সম্ভব না, বা সব লাইন টু লাইন আমার মাথাতেও আসতো না, ঠিক আছে? তখন কি হইতো, অবভিয়াসলি ক্লাসের মানটা আরো কমতো, তাই না? ওকে, দেন দেখো মূলধনের অভাব। অবশ্যই ফাইন্যান্সিয়াল যদি সমস্যা থাকে, তোমার যদি টাকা না থাকে, তুমি আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারবে না। মানে তোমার যদি মূলধনের অভাব থাকে, তাহলে বাকি সবগুলো সমস্যা অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে। তোমার মূলধন নাই, তুমি তো গতানুগতিক পদ্ধতি ব্যবহার করো, আধুনিক পদ্ধতি এফোর্ড করার বা ব্যবহার করার টাকা নাই তোমার কি নাই, তোমার প্রযুক্তি ব্যবহার করার টাকা নাই, তোমার দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার টাকা নাই। মূল সমস্যা কিন্তু এখানে, মূলধনের অভাব থাকলে কিন্তু বাকি সবগুলো সমস্যা অটোমেটিক চলে আসে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, তোমার এই মূলধনের সমস্যাটা কি করতে হবে, দূর করতে হবে। ক্লিয়ার? ওকে, সো এখান থেকে তোমার এভাবেই কোশ্চেন আসবে যে ধরো যে বলবে জনাব রহিম একটা ব্যবসা শুরু করছে, বাট সে মূলধনের অভাবে কি করতে পারছে না, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারছে না, এই জন্য কি হচ্ছে, নিম্নমানের পণ্য উৎপাদিত হচ্ছে, ঠিক আছে? অন্যদিকে জনাব করিম, হ্যাঁ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে তার পণ্যের মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তাহলে বলবে যে জনাব রহিমের সমস্যাটা কোথায়, কি ধরনের সমস্যা, সেটা হচ্ছে কি তার মূলধনের অভাব, ঠিক আছে? তাহলে কি জনাব রহিম কোন ধরনের সমস্যায় ভুগতেছে, সেটা হচ্ছে কি পণ্য নিম্নমান হওয়ার আরোপিত বা নিরূপণযোগ্য কারণগুলা, এটার মধ্যে কি মূলধনের অভাব। ক্লিয়ার? আমি এখান থেকে তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করাবো, এমসিকিউ প্র্যাকটিস করবো, এভরিথিং প্র্যাকটিস করবো। সো তোমাদের কোনো টেনশন নাই, নো প্যারা, কি শুধু চিল। ক্লিয়ার? ওকে, তো আজকে যেহেতু স্টুডেন্ট না, আমার ক্লাসটা নেওয়ার একদমই ইন্টারেস্ট ফিল হচ্ছে না, বেশিক্ষণ নিব না, ক্লাসটা আমি শেষ করে দিব। সো হচ্ছে যে তোমরা কি করবা, নেক্সট দিন সবাই মিনিমাম তোমাদের 5 জন করে বন্ধুকে মেনশন করে দিবা, লাইভটা শুরুতে শেয়ার করে দিবা, বিকজ যখন স্টুডেন্ট কম থাকে ক্লাস নিতে কিন্তু ভালো লাগে না, তাই না? মোটিভেশনের একটা ব্যাপার স্যাপার আছে, তোমরা হচ্ছে কি ম্যানেজমেন্টে পড়ছো না, মোটিভেশন। ওকে, দেন দেখো যে পরিকল্পনার ঘাটতি, তোমার প্ল্যানিং এর যদি অভাব থাকে, যে তুমি কি করবা, কাজটা কি করতে চাও, এটা যদি তোমার আগে থেকেই নির্ধারিত না থাকে, তাহলে তোমার পণ্যের মান কমবেই। ধরো তুমি একবার এক একটা চিন্তা করতেছো, তাহলে কি হবে, পণ্যের মান কমবে। প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতি, এটা তো বুঝতেই পারতেছো। তুমি যদি কি করো, তোমার পুরো সিস্টেমটা যদি গতানুগতিক পদ্ধতিতে ব্যবহার করো, তোমার যে আধুনিক পদ্ধতি না থাকে, তাহলে তো তুমি কি নিম্নমানের পণ্য উৎপাদন করবাই, ঠিক আছে? ওকে, দেন দেখো দুর্বল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখন তোমার কোয়ালিটি চেক, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি করে, কোয়ালিটি চেক দেওয়ার জন্য একটা ব্যবস্থা থাকে। এখন কোয়ালিটি চেক যারা দিবে বা মানটা যে চেক করবে, যারা সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, এরাই যদি দুর্বল হয়, ঠিক আছে, এরাই যদি দুর্বল হয়, তাহলে কি হবে, তোমার পণ্যের মান তো অটোমেটিক দুর্বল হয়ে যাবে। তাহলে এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে, বলতে পারে যে জনাব রহিম তার প্রতিষ্ঠানে কি 2 জন কি ব্যবস্থাপক রাখছেন, যারা
কি করে পণ্যের মান নিয়ন্ত্রণ নিয়ে বা কি মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে কাজ করে, ঠিক আছে। বাট তারাই কি তাদের তেমন একটা অভিজ্ঞতা না থাকার কারণে কি হচ্ছে পণ্যের মান দিন দিন কমছে। তাহলে এটা কোন ধরনের সমস্যা? এটা হচ্ছে কি দুর্বল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। ক্লিয়ার? কিভাবে কোশ্চেন আসবে আমি আরো বিস্তারিত আরো সুন্দরভাবে কি করব বলতো, কোথায় বুঝাই দিব? যখন সৃজনশীল আর এমসিকিউ প্র্যাকটিস করব। ক্লিয়ার? ওকে। সো তোমার এই চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে কি পণ্য নিম্নমান হওয়ার যে কারণগুলো এগুলা থেকে সৃজনশীল আসবে, ঠিক আছে। সৃজনশীল আসবে এই টপিকগুলো থেকে, মানে গ এবং ঘ নাম্বারের কোশ্চেন। আর ক আর খ আসবে মান কাকে বলে এই টাইপ কোশ্চেন, ঠিক আছে, বা মানের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো এই টাইপ কোশ্চেন আসবে ক খতে। আর গ আর ঘতে আসবে পণ্যের মান নিম্নমান হওয়ার কারণগুলো এবং কি বলতো আরো আসছে যে এই যে পণ্যের নিম্নমান হইলে কি কি খরচ হয়, কি কি অসুবিধা হয়, এগুলা থেকে সৃজনশীল আসবে। সো আজকে আমি জাস্ট হচ্ছে যে নিম্নমান হওয়ার কারণগুলো দেখাই দিচ্ছি, দেন পণ্য নিম্নমান হইলে কি ফলাফলটা হয় এইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকুক। এই যে আমি নেক্সট ক্লাসে হচ্ছে যে পণ্য নিম্নমান হওয়ার ফলাফল বা পরিণতি এতটুকু দেখাবো। আজকে আমি এখানে ক্লাসটা শেষ করবো ভাইয়া, বিকজ আজকে তোমাদের রেসপন্স খুবই বাজে, মানে খুবই বাজে বলতে তোমরা যারা আসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বাট রিচ হয় নাই আসলে শুরু থেকে, যেহেতু হচ্ছে কি তোমাদের এই মেনশন অ্যান্ড শেয়ার একটু কম ছিল, পোলাপাইন কমে গেছে, ঠিক আছে। ওকে, সো আমি নেক্সট দিন তোমাদেরকে বাকি অংশটুকু এবং সৃজনশীল অ্যান্ড এমসিকিউ বোথ পড়িয়ে দিব, ঠিক আছে। সো তোমরা কেউ টেনশন করবে না, তোমাদের মার্কেটিং এ প্লাস পাওয়ার দায়িত্ব কি দালার ভাইয়া নিয়ে নিছে। তোমাদের কোনো টেনশন আছে? বড় তোমরা কি আমাকে ভরসা করো কিনা? তোমরা যারা আসো একটু কমেন্ট করো, আমি তাহলে ভরসা পাবো যে তোমরা আমাকে ভরসা করো কিনা। বলো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। আচ্ছা, অপূর্ব বলতেছে ভাইয়া নেক্সট ক্লাস কবে? আমাদের একদম ফুল তোমাদের এক্সাম পর্যন্ত একটা রুটিন দেওয়া আছে আমাদের গ্রুপে। এরপরও তুমি যদি রুটিন না পাও আমাদের পেজে নক দিবা, এডুকেশন পেজে। এই ছাড়াও আমরা প্রতিদিন ডেইলি আপডেটও দেই। ফিক্সড রুটিন দেওয়ার পরেও যদি কোনো চেঞ্জেস আসে, না আসলেও আমরা ডেইলি আপডেট দিয়ে দিই আমাদের পেজে এবং গ্রুপে, ঠিক আছে। তুমি হয়তো ভাই আজকে ফার্স্ট ক্লাস করতেছো, ওকে, ফার্স্ট ক্লাস করছো এই জন্য হয়তো তোমার রেগুলার জানা নেই। সো তোমার বন্ধুরা যারা রেগুলার ক্লাস করে ওদের থেকে জেনে নিতে পারো, অথবা কোনো হেল্প লাগলে আমাদের পেজে নক দিতে পারো, ঠিক আছে। ওকে, সুমাইয়া খান বলতেছে হ্যাঁ ভাইয়া করি, না হলে রেগুলার স্টুডেন্ট হতাম না। থ্যাংক ইউ সুমাইয়া। সো সুমাইয়া একমাত্র ভরসা করে, বাকিরা কি ঘুমায়া? সুমাইয়া জাগ্রত, বাকিরা গেল ঘুমায়া। যাই হোক, বাকিরা একটু রেসপন্স করো, আসলে ভরসা করো কিনা। সুমাইয়া তুমি মাইন্ড করো না, একটু মজা করতেছি। ওকে ওকে। মাগদালিনা হাসদা বলতেছে ভাইয়া ভরসা করি সেজন্য ক্লাস করতেছি। যাক, তোমাদের এই যে তোমরা যে ভরসা করো এই জন্যই তোমাদের দায়িত্ব নিতে ভালো লাগে। যারা ভরসা করে তাদেরকে কি পথ দেখানো যায়, যারা ভরসা করবে না তাদেরকে কিভাবে পথ দেখাবো বলো, ঠিক আছে। সো ইনশাল্লাহ তোমাদের মার্কেটিং নিয়ে কোনো সমস্যা থাকবে না, এ প্লাস তোমরা পাবাই। অ্যান্ড আমি তোমাদের এমসিকিউ অ্যান্ড সৃজনশীল নিজ হাতে প্র্যাকটিস করাই দিব, এবং যা যা লাগবে ফাইনাল সাজেশন অ্যান্ড আদার্স এভরিথিং আমি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো বাচ্চারা এই যে এখন স্টুডেন্ট বাড়তেছে, ঠিক আছে। বাট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী দিন। আগামীকাল অ্যাকাউন্টিং ক্লাস আছে ঠিক সেম টাইমে। আমাদের কমার্সের ক্লাসগুলো একদম ফিক্সড 8টা বাজে থেকে তোমরা প্রিপারেশন নিতে থাকবা যে কি কমার্সের ক্লাসগুলো শুরু হবে, বিষয়ভিত্তিক ক্লাসগুলো প্রত্যেক দিন, ঠিক আছে। সো তোমরা যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছিল তাদের জন্য বলে দিলাম যে প্রতিদিন 8টা 5-এ আমাদের কি কমার্সের ক্লাসগুলো হয়। সো সবাই রেডি থাকবা, বন্ধুদেরকে নিয়ে ক্লাসে জয়েন করে ফেলবা। আর যাওয়ার আগে বলে যাই যে তোমরা যারা এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন নিয়ে ভাবছো তার আগে করতে পারো আমাদের ডিওয়াইসু ব্যাচ টার্গেট ঢাবি, ঠিক আছে। এইটাতে ভর্তি হয়ে যেতে পারো। এখানে আমরা একদম প্রত্যেকটা সাবজেক্ট বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং প্রত্যেকটা সাবজেক্টের 50টা 30টা 20-25 যতগুলা ক্লাস লাগে সব দিব, ঠিক আছে। সো ঢাবি এক্সাম পর্যন্ত আমাদের কোর্সটা চলবে। দেন হচ্ছে কি কোর্স ফি মাত্র কি 2,999 টাকা। আরো বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের পেজে নক দিবা, ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা। কটলার বাহিনীরা দেখা হবে।